আজকের প্রথম চ্যাপ্টার সাউন্ডসে সবাইকে স্বাগতম। সাউন্ড সুইট বা শ্রুতি মধুর, যেমন মনে করুন সাবিনা ইয়াসমিন। এটার শ্রেণী হতে পারে মেলিফ্লুয়াস, ইউফোনিয়াস এবং ডালসেট। মেলিফ্লুয়াসের মধ্যে ফ্লুটের মতো বা বাঁশির মতো কোনো সুমধুর আওয়াজের কথা মনে করতে পারেন। আর ইউফোনিয়াস, ইউ মানে নতুন, ফোন হচ্ছে শোনার সাথে সম্পর্কিত, তার মানে নতুন যে সাউন্ড, ডিজিটাল সাউন্ড, সেগুলো শ্রুতি মধুর, এভাবে মনে রাখতে পারেন। আর ডালসেট, গাছের ডালে বসে কোনো একটা পাখি গান গাইছে, সেটা শ্রুতি মধুর। আর পড়ার সময়ও এমনভাবে পড়বেন যাতে সেগুলোকে শ্রুতিমধুর মনে হয়, যেমন mellifluous, euphonious, dulcet, something like that. আর সাউন্ডস হার্শ বা কর্কশ, যেমন আমাদের সবার পরিচিত এই ভারহমান। রকাস, এটা শুনতেই কর্কশের সাথে অনেক বেশি মিল মনে হচ্ছে। ক্যাকোফোনাস, ফোন শোনার সাথে সম্পর্কিত। আর ক্যাকো থেকে মনে রাখতে পারেন ক্যাকো 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 ক্যাকো, জাহিদ হাসানের একটা নাটক ছিল, শুনতে খুবই কর্কশ ছিল। স্ট্রাইডেন্ট, স্ট্রাইডার একটা ক্যারেক্টার ছিল লর্ড অফ দ্য রিংসের মধ্যে, তাকে কিন্তু দেখতে তার বেশভূষাতে খুবই কর্কশ মনে হতো। স্টেন্টোরিয়ান, রোমান 100 জন সৈন্য যাদেরকে সেঞ্চুরি বলা হয়, সেঞ্চুরির কমান্ডে যে থাকতো তাকে বলা হতো সেঞ্চুরিয়ান। নিশ্চয়ই তাকে অনেক আদেশ করতে হইতো, সেঞ্চুরিয়ান এদিকে যাও, ওদিকে যাও, যুদ্ধ করো। এভাবে চেঁচাতে চেঁচাতে নিশ্চয়ই তার গলা খুব কর্কশ হয়ে গেছিল, সো স্টেন্টোরিয়ান হচ্ছে কর্কশ। স্টেকাটো, এটা তো শুনতে মনে হচ্ছে যে স্ট্যাক এবং ক্যাট, তার মানে কোনো ক্যাট যখন কোনো একটা শেলফ বা স্ট্যাকের মধ্যে উঠে যায় এবং সেখান থেকে সব কিছু ফেলে দিতে থাকে, দ্যাট মেক্স এ ভেরি হার্শ সাউন্ড। নয়েস বা গোলমাল। বাসল, বাস্ট বা বিস্ফোরণ থেকে আপনারা মনে রাখতে পারেন ক্ল্যামর। এটার মতো আরেকটা শব্দ আছে ক্ল্যাঙর, যেগুলো শুনতেই খুবই খুবই নয়েজি মনে হয়, আমরা এটা একটু পরেই দেখব। এবং এটার আরেকটা ইউসেজ হতে পারে ভার্ব। হাবাব, সোজা কথায় হাট বাজারের মধ্যে যে ধরনের সাউন্ড হয় সেটাই হচ্ছে হাবাব, যেটাকে বলা চলে কনফিউজড আপ্রোর। আপ্রোর শব্দটা আমরা সবাই জানি। কমোশন, গতির সাথে শব্দের একটা সম্পর্ক আছে, তো যেখানে খুবই হতভম্ব রকম মোশন চলছে সেখানে একটা কমোশন তৈরি হবে। ব্লেয়ার, এটার শব্দ নয়েজও হয়, আবার ড্যাজলিং ব্লেজ অফ লাইট বা আলোর ঝলকানিও হয়। নয়েজি অর্থাৎ গোলমেলে বা গোলমালপূর্ণ। বয়েস্টারাস, খুব সোজা একটা শব্দ, এটার আরেকটা মিনিং হতে পারে ভায়োলেন্ট বা রাফ। অবস্ট্রেপেরাস, স্ট্রিটের মধ্যে যে ধরনের নয়েজ থাকে সেটাই হচ্ছে অবস্ট্রেপেরাস, এভাবে মনে রাখতে পারেন। এটার আরেকটা মিনিং হচ্ছে ট্রাবলসাম। ভসিফারাস, ভয়েস যখন ফিউরিয়াস বা ফেরোশাস। ক্ল্যামোরাস, এসেছে সেই ক্ল্যামোর থেকে। আপ্রোয়ারিয়াস, আমরা আপ্রোয়ার শব্দটা একটু আগে দেখেছি। কন্টিনিউড লাউড নয়েজ। ডিন এবং ক্ল্যাঙর, দেখুন তো কোনো মিল পান কিনা। একটা না, অনেক লম্বা শব্দ। ওকে, গ্রেট কমোশন অ্যান্ড কনফিউশন। প্যান্ডেমোনিয়াম, খুব সোজা একটা শব্দ। কনফিউশন জিনিসটা মনে রাখার জন্য মনে রাখতে পারেন প্যান্টের ভিতরে হারমোনিয়াম, মানে কিসের মধ্যে কি। ওয়েলটার, আমরা ওয়াল্টার হোয়াইটকে দেখেছি ব্রেকিং ব্যাডের মধ্যে, সেখানে সে অনেক কনফিউশন তৈরি করেছে, অনেক কমোশন বা অনেক নয়েজ তৈরি করেছে। এবং এটার আরেকটা মিনিং হচ্ছে গড়াগড়ি খাওয়া, তাকে অনেক গড়াগড়িও খেতে হয়েছে। হ্যাঁ, তো ওয়াল্টার থেকে ওয়েলটার। টুমাল্ট, টুমাল্টুয়াস শব্দটা আমরা জানি, সেখান থেকে টুমাল্ট গোলমাল। টার্বিউলেন্স, আমরা প্লেনের মধ্যে টার্বিউলেন্সের শব্দটা শুনেছি। টার্ময়েল, টার হচ্ছে একটা মাউন্টেন গোট, এটা মাউন্টেনের মধ্যে থাকে এবং সেই গোটের মধ্যে অয়েল, মানে ছাগলের মধ্যে তেল, কি কনফিউজিং ব্যাপার স্যাপার। কনফিউজ মনে রাখার জন্য এটা মনে রাখতে পারেন, আর কমোশন তো হইলেই। একটা কম্বাইন্ড কন্টেক্সট দেখি। আর অল হার্ড রক সংস রকাস? নো, there are many mellifluous rock songs. Some novice bands may think that making bustle is the theme of rock. The din of those boisterous songs gives me headache. Sounds like a pandemonium. Echoing অর্থাৎ প্রতিধ্বনিত হচ্ছে এমন। রেজোন্যান্ট, আমরা রেজোনেন্স শব্দটা জানি বা অনুরণন শব্দটা জানি, সেখান থেকে রেজোন্যান্ট। এবং সনোরাস, সাউন্ড হচ্ছে সনোয়ের সাথে সম্পর্কিত, যেমন সনিক, সাবসনিক, সুপারসনিক, সেখান থেকে সনোরাস, যেটা বারবার সাউন্ডটা শোনা যাচ্ছে এমন। এটার ভার্ব হচ্ছে রিভারবেরেট বা প্রতিধ্বনিত হওয়া। একটা কম্বাইন্ড কন্টেক্সট দেখব। Scream in a hilly area, it will reverberate বা প্রতিধ্বনিত হবে, and you can hear your own resonant voice. কেডেন্স শব্দের অর্থ হচ্ছে লয়, অর্থাৎ সাউন্ডের মধ্যে যে রিদমিক রাইজ অ্যান্ড ফল থাকে সেটা হচ্ছে লয়।
পারকাশন শব্দটা বেশ মজার। এটার অর্থ হচ্ছে ড্রামস, তবলা বা এই টাইপের যেগুলোর মধ্যে পিটায় পিটায় সাউন্ড বের করতে হয়, সেটা হচ্ছে পারকাশন। ভি ফর ভ্যান্ডেটার মধ্যে ভিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কী ধরনের মিউজিক তুমি বাজাও, তো তখন সে বলছিল যে পারকাশন ইনস্ট্রুমেন্টস আর মাই স্পেশালিটি, বাট ফর টুনাইট আই হ্যাভ ব্রট মাই এন্টায়ার অর্কেস্ট্রা। সেই তারিখটা ছিল নভেম্বরের 5 তারিখ, এবং নভেম্বরের 5 তারিখ সেলিব্রেট করার জন্য সে পুরো অর্কেস্ট্রাটাকেই নিয়ে এসেছিল। অ্যাকোস্টিক শব্দটা আপনাদের সবারই খুব পরিচিত, অ্যাকোস্টিক গিটার শব্দটা বেশ পরিচিত। এই অ্যাকোস্টিক শব্দের অর্থ হচ্ছে সায়েন্স অফ সাউন্ড, এমন একটা কোয়ালিটি যেটা একটা রুমের মধ্যে সাউন্ড বেশি শোনা যাবে নাকি কম শোনা যাবে বা কেমন করে শোনা যাবে সেগুলো নির্ধারণ করে অ্যাকোস্টিক্স। সনিক শব্দটা হচ্ছে শব্দের সাথে সম্পর্কিত যে কোনো কিছু। যারা ডক্টর হু সিরিয়ালটা দেখেন তারা জানেন যে তার কাছে একটা সনিক স্ক্রুড্রাইভার আছে। তো আমার একটা স্ক্রুড্রাইভার যেটা শব্দের মাধ্যমে কাজ করে আর কি, শব্দের যে তরঙ্গ সেটার মাধ্যমে কাজ করে। ফনেটিক্স শব্দের অর্থ হচ্ছে ভাষার ধ্বনিবিজ্ঞান বা স্টাডি অফ স্পিচ সাউন্ড। এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলোকে আপনারা অনেকেই হয়তো বা অ্যা বা কা ডা ইহ ফা গা হা এইভাবে করে এগুলোর সাউন্ডগুলোকে মনে রাখার জন্য পড়েছেন। স্পুনারিজম শব্দটা খুবই মজার। এটার অর্থ হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডিসপোজিশন অফ কনসোনেন্ট সাউন্ডস ইন সাকসেসিভ ওয়ার্ডস, অর্থাৎ পরপর দুটো শব্দের মধ্যে ব্যঞ্জন বর্ণের ধ্বনিটা পরিবর্তন হয়ে যাওয়া। যেমন হার্ভার্ড হুভারকে হুভার্ট হার্ভার বলা। আমি একটা পিচ্চিকে চিনি যে একটা বিশেষ শব্দ উচ্চারণ না করতে চেয়ে বলেছিল যে আমার চুটকি পুলকায়। সে কি বলতে চেয়েছিল আশা করি বুঝতে পেরেছেন না, আমাকে নিশ্চয়ই আর খোলাসা করে বলতে হবে না। বাংলাদেশে থাকতে যখন নেক্সট স্টপে ভোকাবুলারির ক্লাসগুলো নিতাম জিআরির জন্য, তখন অনেক ধরনের গল্প বলতাম, ভোকাবুলারি নিয়ে অনেক ধরনের মজা করতাম, হাসতাম অনেকে সবাই মিলে। কিন্তু যখন এই স্পুনারিজম ওয়ার্ডটা নিয়ে এবং এই চুটকি পুলকায়ের গল্পটা যখন বললাম, এটার মতো রেসপন্স আর কোনোদিনই পাইনি। আমাকে তখন ক্লাসের মাঝখানে পড়া থামিয়ে 5 মিনিটের ব্রেক নিতে হয়েছিল। এই 5 মিনিট সবাই শুধু হেসেছে, একজন তো 3 মিনিট তার বেঞ্চ থেকেই মাথা তুলতে পারেনি হাসতে হাসতে। রিফ্লেকশন অর্থ প্রতিফলন এবং রিফ্র্যাকশন অর্থাৎ প্রতিসরণ, এই দুটোর অর্থ আপনারা ভালো করে জানেন যারা সায়েন্স পড়েছেন। তো সেখান থেকে এই রিফ্র্যাকশনের ভার্ব হচ্ছে রিফ্র্যাক্ট, অর্থাৎ প্রতিসরিত হওয়া, ঠিক যেমন ছিল রিফ্লেক্ট বা প্রতিফলিত হওয়া। স্টাবার্ন বা একগুঁয়ে সিনোনিমগুলো জানার জন্য আমরা একটা গল্প শুনব, কুদ্দুসের গল্প। আদা জল খেয়ে বা অ্যাডামেন্ট হয়ে মাঠে নামলো কুদ্দুস। মেডিকেলের এন্ট্রান্স পরীক্ষা পাশ করবে বলে সে ইন্ট্রান্সিজেন্ট হয়ে গেল। এটা নাউন ইন্ট্রান্সিজেন্স। যাই হোক, বসে থেকে পড়তে পড়তে তার হাত পা ব্যথা হয়ে গেল। সে ক্যালসিয়ামের ট্যাবলেট খেয়ে আরও রিক্যালসিট্রেন্ট হলো। বায়োলজি বইতে কিছু অবসিন বা অশ্লীল ছবি থাকে, সেগুলো দেখে সে আরও অবস্টিনেট হয়ে গেল। পড়াশোনার ডিউরেশন বাড়িয়ে সে নিজেকে আরও একবার অবডিউরেট হিসেবে প্রমাণ করলো। ভর্তি পরীক্ষার দৌড়ে সে দৌড় হয়ে পড়ে রইল। তার অন্যান্য বন্ধুরা মনে করলো কুদ্দুস ইজ সুপার সিলি অথবা সুপার সিলিয়াস টু স্টাডি লাইক দিস। কোনো আনন্দের মধ্যে শেয়ার নাই, শুধু পড়াশোনা আর পড়াশোনা। কার কাছ থেকে যে সেই ছোঁয়াচে বা কন্টেজিয়াস রোগ পেয়ে এমন কনটিউমেশিয়াস হয়ে গেল কে জানে। এটার আরেকটা মিনিং হয় কর্তৃপক্ষের প্রতি অবাধ্য। এনিওয়ে, কুদ্দুসের পড়াশোনা চলছে। টিনেশিয়াস বা পার্টিনেশিয়াস না হলে টিনের ছাদের নিচে এই গরমে এভাবে পড়াশোনা করা যায় না। পড়ছে তো পড়ছেই, রিভার্স গিয়ারে যাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কুদ্দুচ্চার মধ্যে। সে এমনই পারভার্স। অবশেষে পরীক্ষা হলো, কিন্তু সামান্য ভগ্নাংশের বা ফ্র্যাকশনের জন্য টিকলো না আমাদের কুদ্দুস। তাই পরের বছর এই পরীক্ষা দেওয়ার জন্য সেই ফ্র্যাকশনের জন্য সে ফ্র্যাকশাস বা রিফ্র্যাক্টরি হয়ে উঠল। ফরওয়ার্ডে যাওয়ার জন্য সে আরও ফ্রোওয়ার্ড হয়ে উঠল। সব কিছুর নিয়ম বা রুল ভেঙে কুদ্দুস এখন আনরুলি। কিছুতেই হার না মানা অর্থাৎ ইল্ড না করা কুদ্দুস এখন আনইল্ডিং। মেডিকেলের চিন্তা ছাড়া তার মাথায় কিছুই ঢুকছে না। তার মাথা এমনই শক্ত, সে এমনই হেডস্ট্রং। কোনো রেস্ট নেবে না সে, সে এমনই রেস্টিভ। তার ইচ্ছাতে কেউ ফাটল ধরাতে পারবে না, সে এমনই উইলফুল। কুদ্দুস জিন্দাবাদ। স্টাবার্ন যদি একগুঁয়ে হয়, অ্যারোগেন্ট হচ্ছে দাম্ভিক। স্টাবার্ন ভালো কাজের জন্য হওয়া যায়, কিন্তু অ্যারোগেন্ট এটা একটা নেগেটিভ জিনিস। এটা সিনোনিম হচ্ছে ইনসোলেন্ট, সোজা একটা শব্দ, ইনসোলেন্স থেকে এসেছে, আমরা একটু পরেই দেখব। ওভারউইনিং, সবার মাথার উপরে দাঁড়িয়ে যে উইন করতে চায় সে হচ্ছে ওভারউইনিং। ওভারবেয়ারিং, যাকে সহ্য করা যায় না সে অ্যারোগেন্ট, তাকে কেন সহ্য করব, তাকে কেন বেয়ার করব আমরা। ইম্পেরিয়াস, হ্যারি পটার যারা দেখেছেন বা পড়েছেন ওখানে জানেন যে ইম্পেরিয়াস কার্স নামে একটা কার্স আছে। এটার মানে হচ্ছে যে কাউকে নিজের ইচ্ছা মতো সব কাজ করানো। খুবই দাম্ভিক, খুবই উদ্ধত একটা চিন্তা। প্রিজাম্পচুয়াস, কোনো কিছু একটা অ্যাজিউম করে নেওয়া, যেমন আমি অনেক বড়, আমি হ্যান, আমি ত্যান, এই ধরনের অ্যাজাম্পশন যে করে সে হচ্ছে প্রিজাম্পচুয়াস। হটি,
সে নটি কিন্তু এ ভেরি ব্যাড ওয়ে, সে খুবই দাম্ভিক। ক্যাভেলিয়ার, যার কাছে এক ক্যাভেলরি সৈন্য আছে, সে হচ্ছে ক্যাভেলিয়ার। অ্যারোগেন্স, নাউনগুলো দেখি। ইনসোলেন্স এসেছে ইনসোলেন্ট থেকে, হটিনেস হটি থেকে, এবং হিউব্রিস। নেমোনিক ডিকশনারির মধ্যে বলা হচ্ছিল যে যখন কোনো মেয়ে বলে যে মাই হবি ইজ রিচ, তার মানে হচ্ছে সে খুবই উদ্ধত, তার এটা খুবই দাম্ভিকতা দেখাচ্ছে সে। সো হবি, রিচ, হিউব্রিস। একটা কম্বাইন্ড কন্টেক্সট দেখব। একটু আগে স্টাবার্ননেস এবং অ্যারোগেন্স নিয়ে যেটা বললাম সেটা দিয়েই। বিং অ্যাডামেন্ট doesn't always provide a negative sense. You can be stubborn to good deeds as well, but being insolent, however, is not welcome. Haughtiness is considered as the reason of someone's fall. Disobedience বা rebelliousness বা বিদ্রোহ, না মানা কর্তৃপক্ষকে, সেটা সিনোনিম হচ্ছে ইনসাবঅর্ডিনেশন। সাবঅর্ডিনেট মানে আমরা জানি, এখন সেটাকে না মানা হচ্ছে ইনসাবঅর্ডিনেশন। সেডিশন, আমরা মুভি টুভিতে সবসময় দেখি রাজদ্রোহকে সেডিশন বলা হয় বা ট্রিজন। ডিফায়েন্স, ডিফাই করা বা না মানা, সেখান থেকে এসেছে ডিফায়েন্স। এই নামে একটা মুভিও আছে ড্যানিয়েল ক্রেইগের, ওই নতুন জেমস বন্ড যে সে আর কি। রেবেলিয়ন বা বিদ্রোহ। মিউটিনি, আমরা যারা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দেখেছি, মিউটিনি শব্দটার সাথে আমরা খুবই পরিচিত। জ্যাক স্প্যারো বা জনি ডেপ যে চরিত্রটাতে অভিনয় করেছিল, তাকে মিউটিনি করে সরিয়ে দেওয়া হয়েছিল ক্যাপ্টেনের পদ থেকে, এবং সরিয়েছিল ক্যাপ্টেন বারবোসা। এনিওয়ে, দুটো কাছাকাছি শব্দ হচ্ছে ইনসার্জেন্সি এবং ইনসারেকশন। আপনারা সার্জ মানে জানেন জলোচ্ছ্বাস, যেটা ফুঁসে ওঠে, সেখান থেকে ইনসার্জেন্সি এবং ইনসারেকশন দুটোই কিন্তু ফুঁসে ওঠা কোনো একটা বিদ্রোহ। রেবেলিয়াস অর্থাৎ যার মধ্যে সেই বিদ্রোহের মনোভাব আছে, তার সেই মনোভাবটা হচ্ছে মিউটিনাস মনোভাব, এসেছে মিউটিনি থেকে, এবং ইনসার্জেন্ট মনোভাব মানে ইনসার্জেন্সি থেকে এসেছে। আর একটা কম্বাইন্ড কন্টেক্সট দেখব। Some of the crew members started the mutiny. This insubordination was not tolerated by the captain. He, along with his loyal crew members, defeated the mutinous group and ended the intransigence. বিগটরি শব্দের অর্থ হচ্ছে স্টাবার্ন ইনটলারেন্স অর্থাৎ গোঁড়ামি। খুব সহজেই মনে রাখা যায়, বিগ গোট বা রামছাগল, রামছাগলের মতো তেড়া আর কি। মেভরিক শব্দের অর্থ মুক্তমনা, বিহেভিয়ারের বা থটের মধ্যে দিয়ে যে একটু ইন্ডিপেন্ডেন্ট। যারা রিকি ববিকে চেনেন আর ব্যালেড অফ রিকি ববি এই জিনিসটা জানেন, তারা খুব সহজেই বুঝতে পারবেন যে রিকি কী ধরনের একটু তারছিলা পাবলিক। তো সেখান থেকেই ম্যাভরিক শব্দের অর্থ হচ্ছে মুক্তমনা। স্টাডি টাইমের মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্টাডির ব্যাপারে প্রথমে জানব। স্টাডি অফ সামথিং ইজ কল্ড সামথিং, যেমন স্টাডি অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স অফ হিউম্যান কাইন্ড, এটা হচ্ছে নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজি। ভার্সিটিতে যারা পড়ছি তারা সাবজেক্টের ব্যাপারে জানি। অরিজিন অ্যান্ড নেচার অফ দ্য ইউনিভার্স, বিশ্বের যে সৃষ্টিতত্ত্ব, কসমোলজি। কসমোস নামে একটা বিখ্যাত একটা শো ছিল কার্ল সেগানের, যেটাকে আবার নতুন করে রিভাইভ করা হয়েছে, এবং সেটার মধ্যে আছে আমাদের সবার খুবই প্রিয় নীল ডিগ্রাস টাইসন। অ্যানিমাল বিহেভিয়ার, ইথোলজি। হিউম্যান কাইন্ড, এথনোলজি, যেমন আপনারা এথনিক শব্দটা জানেন, যে এথনিক হচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠী, সেখান থেকেই এথনোলজি হচ্ছে জাতিতত্ত্ব। প্রিহিস্টোরিক লাইফ বা ফসিলের যে বিদ্যা, সেটা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান বা প্যালেঅন্টোলজি। প্যালেঅন্টোলজি বলতে প্রাচীন কিছু নিয়ে গবেষণা বোঝানো হয়। প্রাচীন ভূমিকম্পের টাইমিং, লোকেশন এবং সাইজ নিয়ে যে বিদ্যা, সেটা হচ্ছে প্রাচীন ভূকম্পবিদ্যা বা প্যালিওসিসমোলজি। সিসমোলজি হচ্ছে ভূমিকম্পবিদ্যা, কিন্তু যেহেতু আগের কথা বোঝানো হচ্ছে সেজন্য এটা হচ্ছে প্যালিওসিসমোলজি। আর্টিফ্যাক্টস অ্যান্ড রেলিক্স অফ আর্লি ম্যানকাইন্ড, এটা বাংলার চেয়ে বোধহয় আমরা ইংরেজিটাই বেশি জানি, সেটা হচ্ছে আর্কিওলজি। নলেজ, নলেজ নিয়ে যে স্টাডি, সেটা হচ্ছে এপিস্টেমোলজি। এপিস্টেম শব্দটা এমনিতে ব্যাখ্যা করা খুব কঠিন, কিন্তু এপিস্টেমোলজি শব্দটা সোজা। ল, জুরিসপ্রুডেন্স, এটা আমরা আগেও ল চ্যাপ্টারের মধ্যে দেখেছি। ল্যাঙ্গুয়েজের যে স্টাডি, সেটা হচ্ছে ফিলোলজি। যারা এই ধরনের স্টাডি করেন তাদেরকে বলা হয় ফিলোলজিস্ট। অরিজিন অফ ওয়ার্ডস, ইটাইমোলজি, আমরা এই কোর্সের মধ্যে অনেক ইটাইমোলজি নিয়ে গবেষণা করলাম। স্পেলিং নিয়ে যেই কাহিনী, সেটা হচ্ছে অর্থোগ্রাফি বা বানান পদ্ধতি। স্টাডি অফ স্পিচ সাউন্ডস অর্থাৎ ফনেটিক্স। স্টাডি অফ স্পিচ সাউন্ডস, যেমন এ বি সি ডি এর উচ্চারণ হচ্ছে আসলে অ্যা বা কা ডা, সেটা হচ্ছে ফনেটিক্স বা ধ্বনিবিজ্ঞান। স্কলার পারসন বা বিদ্বান ব্যক্তি। সাভান্ট, এটা আমরা আগের একটা চ্যাপ্টারেও দেখেছিলাম যে ইডিয়েট সাভান্ট অর্থাৎ যে প্রতিবন্ধী কিন্তু খুবই বুদ্ধিমান, তো শুধু সাভান্ট হচ্ছে স্কলার পারসন। পণ্ডিত, বাংলাতে তো আমরা সবাই জানি পণ্ডিত। লিটারেটি, যে লিটারেচার সম্বন্ধে খুব ভালো জ্ঞান রাখে। মেন্টর,
আমরা জানি আমাদের গাইড বা মেন্টর তারা খুবই স্কলার পারসন হয়ে থাকেন, অর্থাৎ ওয়াইজ অ্যাডভাইজার হয়ে থাকেন। এরুডাইট এটাকে মনে রাখতে পারেন যারা খুবই স্কলার বা বিদ্বান হয়ে যায় তারা একটু রুড হয়ে যায় সেখান থেকে। আর যাই হোক, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এতক্ষণ যা যা পড়লাম সবগুলো নাউন ছিল। স্কলারলি রাইটিং বা পাণ্ডিত্যপূর্ণ প্রবন্ধ, এটার সিনোনিম হচ্ছে ডেজার্টেশন, আমরা সবাই করেছি অনার্সে থাকতে বা মাস্টার্সে থাকতে। ডিসকুইজিশন, এটা ডেজার্টেশনের সাথেই রাইমিং ওয়ার্ড এবং অ্যাসোনেন্স। ট্রিটিজ, এটাও স্কলারলি রাইটিং, মনে রাখতে পারেন এভাবে যে ট্রিটি বা চুক্তিপত্র এগুলো যখন লিখতে হয় তখন মোক্তার বা উকিলের প্রয়োজন পড়ে, নোটারি করতে হয়, তো নিশ্চয়ই এটা কোনো একটা পাণ্ডিত্যপূর্ণ প্রবন্ধের মতো স্কলারলি রাইটিং, জাস্ট মনে রাখার জন্য। টিচার বা শিক্ষক, এটা সিনোনিম কী কী হতে পারে? প্রিসেপ্টার, যে আপনাকে কোনো কিছুর পারসেপশন দিয়ে থাকেন তিনি হচ্ছেন প্রিসেপ্টার। পেডাগগের ইটাইমোলজি যদি আমরা দেখি তাহলে আমরা বুঝবো যে পেড যে ওয়ার্ড রুটটা সেটা আসলে হচ্ছে বাচ্চাদের সাথে সম্পর্কিত। যেমন পেডোফাইল হচ্ছে যারা বাচ্চাদেরকে সেক্সুয়ালি দৃষ্টিতে দেখে, কিন্তু যারা গাইড করে তারা হচ্ছে পেডাগগ, সেখান থেকে এসেছে পেডাগগি অর্থাৎ শিক্ষকতা। পেডান্টিক শব্দটা একটু নেগেটিভ, যারা শুধু বই নিয়ে থাকে, যারা বাস্তব এক্সপিরিয়েন্সের দিকে বা প্রকৃত শিক্ষার দিকে নজর দেয় না, জাস্ট মুখস্থ করার দিকে নজর দেয়, তারা হচ্ছে পেডান্টিক। পেডান্ট্রি সেখান থেকেই, সেটার নাউন, যারা সেই জিনিসটাকে তবে বিদ্যাটা অনুসরণ করে। পেডান্ট হচ্ছে সেই ব্যক্তি যারা মেধার বিকাশ না ঘটিয়ে শুধু বই অনুসরণ করে। এই সব শব্দগুলো নিয়ে আমরা এখন একটা কম্বাইন্ড কনটেক্সট দেখব, এবং সেই কম্বাইন্ড কনটেক্সটের মধ্যে একটা ফিলসফি থাকবে যেটা আমি নিজেও ফলো করার চেষ্টা করি যখন আমি কাউকে পড়াই। A preceptor should never be a pedant. The true art of pedagogy lies in understanding a student's potential, not in following pedantry. আমরা এখন একটা ভোক্যাবুলারি কোর্সের মধ্যে আছি, এখন আমরা ভোক্যাবুলারি নিয়ে কিছু কাহিনী দেখব। যেমন লেক্সি যে ওয়ার্ড রুটটা, এটা ডিরেক্টলি ভোক্যাবুলারির সাথে রিলেটেড। লেক্সিস শব্দের অর্থই হচ্ছে ভোক্যাবুলারি। লেক্সিকন, যেখানে লেক্সিস থাকে বা ডিকশনারি। লেক্সিকোগ্রাফার, যে ডিকশনারিটা লিখেন। থেসোরাস, এটা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিমের একটা বই, যেখানে সিনোনিমগুলো এবং অ্যান্টোনিমগুলো সব একসাথে রাখা থাকে। এই শব্দগুলো দিয়ে আমরা একটা কম্বাইন্ড কনটেক্সট দেখব। Vocabuilder is a book of lexis, but it is not a proper alphabetic lexicon, though it has an alphabetical index. বইটার শেষে যে কোনো শব্দ সহজে খুঁজে পাওয়ার জন্য বা কোথায় কোথায় আছে দেখার জন্য একটা alphabetical index আছে। Despite having many synonyms and antonym groups, it is not only a thesaurus either. Maybe Farhat Hossein Masoom cannot be called a lexicographer. ইনকালসেট শব্দের অর্থ হচ্ছে শিক্ষা দেয়া। এভাবে মনে রাখতে পারেন যে ইনস্ট্রাকশন টু ক্যালকুলেট, অথবা যে আপনাকে সেই ইনস্ট্রাকশন টু ক্যালকুলেটটা দিচ্ছে, সে যেটা করছে সেটা হচ্ছে ইনকালসেট করছে। পোর এবং রোট খুব মজার দুটো শব্দ। পোর শব্দের অর্থ হচ্ছে পড়া বা মনোযোগ সহকারে পড়া। আপনি যদি পোর শব্দটাকে এভাবে উচ্চারণ করেন যে পড়ে, তাহলেই কিন্তু এটা পড়া হয়ে যাচ্ছে। আর রোট শব্দের অর্থ হচ্ছে বারবার পড়ার মাধ্যমে মুখস্থ করা, অর্থাৎ আমরা প্রায়ই বলে থাকি যে রট্টা মেরে পড় অথবা রটে ফেল, অর্থাৎ বারবার পড়তে পড়তে মুখস্থ করে ফেল, তো সেই রোট থেকেই রটে। অ্যানথ্রোপোলজি শব্দের অর্থ নৃবিজ্ঞান বা মানুষ সংক্রান্ত বিজ্ঞান, এটা আমরা আগেই পড়েছি, সেখান থেকে অ্যানথ্রোপোলজিস্ট হচ্ছে নৃবিজ্ঞানী। সেজ শব্দটাও আমরা আগে পড়েছি। সেজ শব্দের অর্থ হচ্ছে পরম জ্ঞানী বা মহাজ্ঞানী বা বিজ্ঞ কেউ একজন, যাকে তার উইজডমের জন্য সেলিব্রেট করা হয়। কার্টোগ্রাফার এবং ট্যাক্সোনমিস্ট খুব কমন দুটো শব্দ। গ্রাফ হচ্ছে ম্যাপ, আর যে ম্যাপ বানায় সে হচ্ছে ম্যাপ মেকার বা কার্টোগ্রাফার। আর ট্যাক্সোনমিস্ট, আমরা যারা ট্যাক্সোনমি পড়েছি বা শ্রেণীবিন্যাস পড়েছি তারা খুব ভালো করে জানি যে ট্যাক্সোনমিস্ট অর্থ হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ। ট্যাক্সোনমিস্টরা যেটা করে সেটা হচ্ছে টার্মিনোলজি এবং নমেনক্লেচার দেখে সেগুলোকে শ্রেণীবিন্যাস করে, বৈশিষ্ট্য দেখে। টার্মিনোলজি হচ্ছে খুব সহজ একটা শব্দ, বিভিন্ন টার্ম, আর নমেনক্লেচার হচ্ছে নামকরণের বিদ্যা। লেকচার শব্দের অর্থ হচ্ছে পড়ার টেবিল বা রিডিং ডেস্ক। এভাবে মনে রাখতে পারেন যে যেটার উপরে লেকচার এবং ল্যান্টার্ন, অর্থাৎ আপনার যে লেকচার শিট এবং আপনার যে বাতি সেগুলো থাকে, টেবিল ল্যাম্প সেগুলো থাকে, সেটাই হচ্ছে আপনার লেকচার্ন। র্যাশনাল, র্যাশনাল এবং র্যাশনালাইজেশন তিনটা খুব কাছাকাছি দুটো শব্দ, ভালো করে মনে থাকার কথা। র্যাশনাল শব্দের অর্থ হচ্ছে প্রাসঙ্গিক, আর র্যাশনাল হচ্ছে এমন একটা প্যাসেজ বা এমন একটা লেখা যেটা আপনার প্রাসঙ্গিকতাকে ব্যাখ্যা করে। আর র্যাশনালাইজেশন হচ্ছে কোনো একটা জিনিসকে যুক্তিযুক্ত বা প্রাসঙ্গিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা, যে এই জিনিসটা প্রাসঙ্গিক। অ্যালকেমি এবং অ্যালকেমিক্যাল আমার খুব পছন্দের দুটো শব্দ। অ্যালকেমি হচ্ছে খুবই রহস্যময় টাইপের যে রসায়ন, সেটা মধ্যযুগের এটা নাকি চর্চা করা হতো এবং এটা দিয়ে নাকি যে কোনো ধাতুকে সোনা বানায় ফেলা যেত। আর এই অ্যালকেমির সাথে সম্পর্কযুক্ত সব কিছুকেই বলা হয় অ্যালকেমিক্যাল। আরও দুটো রিলেটেড ওয়ার্ড, সিনপসিস এবং সিনাপটিক। সিনাপসিস হচ্ছে সারাংশ। আপনারা যখন গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হবেন তখন আপনাদেরকে অনেক সময় সিনাপসিস লিখতে হবে,
আপনার বস আপনাকে পেপার একটা দিয়ে বলবে যে এটার একটা 2 পেজের মধ্যে একটা সিনপসিস লিখে আনো, আর সেই সিনপসিস সংক্রান্ত যে কোনো কিছু হচ্ছে সিনাপটিক। অর্থাৎ যে জিনিসটা কোনো একটা জিনিসের সারাংশকে তুলে ধরতে পারে, অথবা এই একটা প্যাসেজ, এটা হচ্ছে একটা সিনপটিক সামারি, যেটা সেটা সারাংশকে তুলে আনতে পারছে। সিনপসিসের একটা সিনোনিম হতে পারে অ্যাবস্ট্রাক্ট। আপনারা যখন জার্নাল পড়বেন তখন আর্টিকেলের প্রথমেই একটা অ্যাবস্ট্রাক্ট থাকে, যেটা পুরো পেপারের সারাংশ তুলে ধরে। অ্যাবস্ট্রাক্টের আরেকটা মিনিং হতে পারে যেটা হচ্ছে যেটা প্র্যাকটিক্যাল না, জাস্ট তত্ত্বগত, ব্যবহারিক না। দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড নট দ্য আগলি। দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি নামে একটা চমৎকার ওয়েস্টার্ন মুভি হচ্ছে ক্লিন্ট ইস্টউডের, দেখে নিতে পারেন। এই চ্যাপ্টারে আমরা দ্য গুড এবং দ্য ব্যাড এই ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে কথা বলবো। ব্যাডই একটু বেশি থাকবে। একটা ব্যাড কাজ হচ্ছে প্লান্ডার বা লুট করা। এটা যখন ভার্ব, তো এটার প্রথম দুটো সিনোনিম হচ্ছে ফ্লাই এবং ফ্লিস। ফ্লাই শব্দের অন্য একটা অর্থ হচ্ছে চামড়া ছাড়ানো, আর ফ্লিস শব্দের অর্থ হচ্ছে ভেড়ার যেই চামড়াটা থাকে, যে পশমটা থাকে। তো ভেড়া থেকে যখন আপনি সেটা কেড়ে নিচ্ছেন, তো সেটা কিন্তু এক ধরনের লুটই করা হচ্ছে। ভেড়া তো আর চায় না যে আপনি সেটা কেড়ে নেন ওর কাছ থেকে। ফোরে, ফোরেজ শব্দটা আপনারা সবাই জানেন, যেটার অর্থ হচ্ছে চারণ করা। গরুর পাল যখন কোনো একটা তৃণভূমির মধ্যে দিয়ে যায়, তখন একদম ঘাসগুলোকে লুট করে ফেলে জমির কাছ থেকে। ভিলেজ, সবচেয়ে বেশি প্রথমেই মনে পড়ে ভিলেজ শব্দটা। তো যখন গ্রামের পর গ্রাম লুট হয়ে যায়, সেটাই হচ্ছে পিলেজ। র্যাভেজ, খুব সহজ একটা শব্দ, আমরা অনেকবার পড়েছি। ডিসপয়েল, স্পয়েল থেকে আমরা মনে রাখতে পারি ডিসপয়েল। প্লান্ডার, যখন নাউন, সেটা সিনোনিম হচ্ছে ডেপ্রেডেশন। প্রেডেশন শব্দটা আমরা জানি শিকার করা, সেখান থেকে ডেপ্রেডেশন হচ্ছে লুট করা। স্টিল, চুরি করা। লার্সেনি, লার্সন নামে আমেরিকার নর্থ ডাকোটাতে একটা সিটি আছে, ওটার সাথে আমি এটাকে মিল করে মনে রেখেছিলাম, কারণ লার্সনের যে সিটি গভর্নমেন্ট ছিল সেটাকে 2003-তে ডিসলভ করে দেওয়া হয়। মনে করবেন এভাবে যে তারা খুব খারাপ একটা কাজ করেছিল, চুরি করেছিল, যে জন্য এটাকে ডিসলভ করে দেওয়া হয়েছিল। এমবেজলমেন্ট এবং পেকিউলেশন দুইটার মিনিংই চুরি, তবে এটার স্পেসিফিক মিনিংটা হচ্ছে আসলে খেয়ানত করা, আমানত হিসেবে রাখা কোনো একটা মাল বা টাকা পয়সা চুরি করে ফেলা। পেকিউলেশনের পেকিউ যে শব্দটা, পেকিউ শব্দটা আমরা আগেও পড়েছিলাম ইকোনমিক্স চ্যাপ্টারে, যে এটা টাকার সাথে রিলেটেড। ওকে। এনক্রোচ বা দখল করা, এটার সিনোনিমস হচ্ছে ইমপেঞ্চ। যখন আপনি কাউকে কোন একটা জায়গায় যে পিন্ড হয়েছিল, সেখান থেকে আপনি তাকে তুলে দিলেন, দখল করে ফেললেন সেই জায়গাটা, সেটা হচ্ছে ইমপেঞ্চ। ইন ফ্রেঞ্চ একই রকম একটা শব্দ, ইউজার্প। আমরা ইউজার্পার শব্দটা সবসময় শুনেছি। ইউজার্পার শব্দের অর্থ হচ্ছে জোর জবরদখলকারী, তো সেখান থেকে ইউজার্প হচ্ছে এনক্রোচ করা। এক্সট্রিম করাপশন, চরম দুর্নীতি, এটা সিনোনিম হচ্ছে ডেপ্রাভিটি। আমরা একটু আগে ডেপ্রেডেশন দেখলাম, যেটা খুবই একটা খারাপ কাজ ছিল, সেখান থেকে মনে রাখতে পারেন ডেপ্রাভিটি হচ্ছে এক্সট্রিম করাপশন। টার্পিটিউড, টার্পিটিউড শব্দটা মনে রাখতে পারেন এভাবে যে টার অ্যাটিটিউড, অর্থাৎ আলকাত্রার মতো যার অ্যাটিটিউড, মানে খুব কালো এবং দুর্নীতিবাজ, তো সেখান থেকে টার্পিটিউড হচ্ছে চরম দুর্নীতি। আনকারেক্টেবল বা সংশোধনের অসাধ্য হচ্ছে ইনকরেজিবল, যাকে কারেক্ট করা যাচ্ছে না। করাপ্ট মরালি বা নীতি নষ্ট করা, এটা প্রথম সিনোনিমটা হচ্ছে ডিবচ। খুব মজার একটা শব্দ হচ্ছে ডিবচকা, রাশিয়ান রুট থেকে আসছে, যেটার মিনিং হচ্ছে নারী। যদিও আমার কোনোভাবেই মনে হয় না যে নারীরা অন্যদেরকে করাপ্ট করে, বাট তারপর জাস্ট মনে রাখার জন্য মনে করতে পারেন যে ডিবচকা হচ্ছে তারাই যারা ডিবচ করে। ভিশিয়েট, ভিশিয়াস থেকে আমরা জানি যে কোনো কিছুকে ভিশিয়াস করে তোলা হচ্ছে ভিশিয়েট, তার মানে তাকে নষ্ট করে দেওয়া তার নীতি। আপরাইটনেস বা ইনকরাপ্টেবিলিটি, এটা সিনোনিম হচ্ছে প্রবিটি। এটাকে মনে রাখতে পারেন প্রভাতীর মতো করে, যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে তারা খুব ন্যায়পরায়ণ হয়, তারা খুব ভালো হয়, যদিও কোনো সম্পর্ক নাই, জাস্ট মনে রাখার জন্য। রেকটিটিউড, আমরা রেকটিফাই শব্দটা তো জানি, রেকটিফায়ার কি কাজ করে, সেখান থেকে রেকটিটিউড হচ্ছে নৈতিকতা। স্ক্রুপল, আমরা এর আগে স্ক্রুপুলাস পড়েছিলাম, যেটার অর্থ ছিল কেয়ারফুল, তো স্ক্রুপলটা হচ্ছে তাদের ন্যায়পরায়ণতার প্রতি কেয়ারফুলনেসটা। সেট রাইট বা শুদ্ধ করা, এটার সিনোনিম হচ্ছে রেকটিফাই, এসেছে ঠিক পাশেই রেকটিটিউড আছে সেখান থেকে। মোরালি আনপ্রিন্সিপলড, একদম মানে জাত খারাপ, এটার সিনোনিম হচ্ছে পারভার্টেড, সহজ। রিপ্রোবেট, আমরা প্রবেশন পিরিয়ডের কথা জানি, যে জামিনে ছেড়ে দেওয়া হলো, বাট তারপরও প্রত্যেক মাসে মাসে এসে পুলিশের কাছে হাজিরা দিয়ে যেতে হবে। কাদেরকে প্রবেশনে রাখা হয়? যারা মোরালি আনপ্রিন্সিপল তাদেরকে। স্কোয়ালিড, যারা স্কোয়ালারের মধ্যে থাকে, স্কোয়ালার মানে হচ্ছে বর্জ্য। আনস্ক্রুপুলাস, স্ক্রুপল থেকে এসেছে, যে স্ক্রুপুলাস না সে হচ্ছে আনস্ক্রুপুলাস। ইনফেমাস এবং ইনফেমি খুব কমন দুটো শব্দ। ইনফেমাস হচ্ছে কুখ্যাত, ফেমাসের উল্টো, আর ইনফেমি হচ্ছে কুখ্যাতি, সুখ্যাতির উল্টো। রেসিডিভিজম শব্দের অর্থ হচ্ছে অপরাধ প্রবণতা, এটাকে রেসিজমের সাথে মনে করে রাখতে পারেন, যে রেসিজম একটা খারাপ জিনিস, রেসিডিভিজম একটা খারাপ জিনিস,
আবার এভাবে মনে রাখতে পারেন যে রেসিজম জিনিসটাই আসলে একটা রেসিডিভিজম, অর্থাৎ রেসিজম করাটাই একটা আসলে অপরাধ। ইনইকুইটি শব্দের অর্থ অপরাধ বা অন্যায় তৎপরতা। এভাবে আমরা রাখতে পারেন যে ইকুইটি জিনিসটা ভালো আর ইনইকুইটি জিনিসটা খারাপ। কতটুকু খারাপ? অপরাধের মতো খারাপ। সো ইনইকুইটি অপরাধ। এটা কম্বাইন্ড কন্টেক্সট দেখব। Our society now suffers from severe depravity. Flaying someone in the middle of the street or impinging others' property is everyday news. Larceny or pilfering has become cliché to us. What caused us to debauch in such a way? Where is our probity? I believe our society is not incorrigible. We can rectify it if we make our mind to give up the recidivism and implement the law properly to prevent iniquity. আমরা এখন জানবো 7 ডেডলি সিনসের ব্যাপারে। বাইবেলের মধ্যে এই 7টা ডেডলি সিনের কথা বলা হয়েছে, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট দুটোর মধ্যেই, যে এই 7টা সিন মানুষের মধ্যে আছে, কিন্তু যখনই কোনো একটা বেশি বেড়ে যায় তখন সেটা মানুষকে ধ্বংস করে দেয়। ফুল মেটাল আলকেমিস্ট আমার খুবই খুবই প্রিয় একটা অ্যানিমে, জাপানিজ। এটার মধ্যে এই 7 ডেডলি সিনসকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছিল। স্পেশালি এটার যে সেকেন্ড সিজন ছিল ব্রাদারহুড, এটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট এন্টারটেইনমেন্ট, আমি এর আগেও বলেছি। এই 7 ডেডলি সিনসের প্রথমটাই হচ্ছে লাস্ট বা সেক্সুয়াল আর্জ। সেখানে লাস্ট যে ক্যারেক্টারটা ছিল সেটা ছিল দেখতে অনেকটা এরকম, দেখেই মনে হচ্ছে ওর মধ্যে যৌনতা বেশ ভালোই আছে। ওকে বলা হতো লাস্ট দ্য লাশিভিয়াস, অর্থাৎ যৌনতা দ্য যৌনময়ী। এরপরে হচ্ছে অ্যাভারেস, অর্থাৎ হচ্ছে লোভ। ওর নাম হচ্ছে গ্রিড, ওকে বলা হতো গ্রিড দ্য অ্যাভারেশিয়াস। এরপর হচ্ছে গ্লাটনি, ওকে বলা হতো গ্লাটনি দ্য ভোরেশিয়াস, যে বেশি খায়, সাইজ দেখলেই বোঝা যাচ্ছে অনেক খায় সে। থ্যাঙ্কস ফর দ্য মিল। এরপর হচ্ছে এনভি, ওকে বলা হতো এনভি দ্য জেলাস, খুব সোজা একটা শব্দ। এরপর হচ্ছে র্যাথ, ওকে বলা হতো র্যাথ দ্য ফিউরিয়াস। ওর কোনো ছবি দিতে পারছি না কারণ ওর আইডেন্টিটিটাও একটা সিক্রেট, আমি যদি বলে দিই তাহলে এখন মজাটা নষ্ট হয়ে যাবে, আমি এত ভালো একটা জিনিসের মজা নষ্ট করতে চাচ্ছি না। এরপর হচ্ছে প্রাইড, ওকে বলা হতো প্রাইড দ্য বোস্টফুল। ওর চেহারাও দেখাতে পারছি না কারণ সেটাও স্পয়লার হয়ে যাবে। এরপর হচ্ছে স্লথ, অর্থাৎ হচ্ছে অলসতা, ওকে বলা হতো স্লথ দ্য ইন্ডোলেন্ট। তার ছবিও দেখাতে পারছি না সঙ্গত কারণে, আপনারা দেখে নিলেই বেশ ভালো করবেন। অ্যাসিস্ট ইন ডুইং সামথিং রং, এটা আমরা আগেও একবার পড়েছিলাম, যে কোনো একটা খারাপ কাজ করতে সহায়তা করা। এটা হচ্ছে কোনাইভ এবং অ্যাবেট। জাস্ট একটু রিভাইজ দেওয়ার জন্য আবার দেখালাম। কমপ্লেসিটি এবং অ্যাকমপ্লেস কাছাকাছি দুটো শব্দ। কমপ্লেসিটি হচ্ছে কুকর্মে অংশগ্রহণ করা, সাহায্য করা, আর অ্যাকমপ্লেস হচ্ছে যে আপনার সাথে কমপ্লিসিটি করলো, অর্থাৎ যে আপনার এই কুকর্মে অংশগ্রহণ করলো। আগেও একবার উদাহরণ দিয়েছিলাম যে আপনি একটা গরু চুরি করতে যাচ্ছেন, যে আপনাকে সাইকেলটা দিয়ে সহযোগিতা করলো সে হচ্ছে আপনার অ্যাকমপ্লেস। পারভার্ট খুব কমন একটা শব্দ, সেখান থেকে এই পারভার্টের নাউন হচ্ছে পারভার্সন। পারভার্ট হচ্ছে বিপদগামী বা যে ভুল ব্যাখ্যা করে, আর পারভার্সন হচ্ছে এই বিপদগামী হওয়া বা ভুল ব্যাখ্যা করার যে অ্যাক্ট সেটা। অ্যাবসকন শব্দের অর্থ গা ঢাকা দেয়া বা পালানো। যখন ড্যান ব্রাউনের বই ডাভিঞ্চি কোডের মধ্যে ল্যাংডন পালালো, তখন বইয়ের মধ্যে লেখা হয়েছিল যে হি অ্যাবসকন্ডেড। এর আগে পর্যন্ত কোনো প্রমাণ ছিল না যে সে আসলে অপরাধী কিনা, কিন্তু এখন যেহেতু সে পালিয়েছে, হি অ্যাবসকন্ডেড, তার মানে সে আসলে একজন ক্রিমিনাল। ডেভিলিশ বা শয়তান সুলভ, এগুলোর সিনোনিমগুলো বেশ সোজা, যেমন ডায়াবলিক্যাল আমরা অনেকবার শুনেছি, ডেমনিয়াক ডিমন থেকে এসেছে, অমিনাস আমরা ওমেন শব্দটা জানি, ওমেন নামে অনেকগুলো মুভিও আছে। সিনিস্টার, সিন থেকেই সিনিস্টার, খুব সোজা। ইনফার্নো শব্দের অর্থ হচ্ছে দোজক, সেজন্য ইনফার্নো শব্দের আরেকটা মিনিং হচ্ছে পার্টেনিং টু হেল বা দোজক সংক্রান্ত। উইকেট বা দুশ্চরিত্র, এটা সিনোনিমগুলো দেখি। এগ্রেজিয়াস, মনে করতে পারেন যে গ্রেগ নামে আপনার কোনো একটা ফ্রেন্ড আছে যে খুবই দুশ্চরিত্র ছিল, সো সেখান থেকেই এগ্রেজিয়াস। ইনিকুয়েটাস, ইকুইটি ভালো, ইনিকুইটি খারাপ, ইনিকুইটাস দুশ্চরিত্র। নেফারিয়াস, আপনারা অনেকে হয়তো বা সম্রাজ্ঞী নেফারতিতির কথা শুনেছেন, জাস্ট ধরে নিতে পারেন যে সে খুবই একটা দুশ্চরিত্র মহিলা ছিল, মনে রাখার জন্য জাস্ট। ভিশিয়াস সহজ শব্দ। অ্যামোরাল, যার মধ্যে কোনো মোরালিটি নেই। ওয়ান উইদাউট মোরাল রেস্ট্রেন্ট, অর্থাৎ যার মধ্যে কোনো নৈতিকতা নেই এমন একজন ব্যক্তি। সে হচ্ছে লিবার্টাইন, সে এত বেশি স্বাধীনতা পছন্দ করে যে তার কোনো মোরাল রেস্ট্রিকশনও নাই। এই শব্দগুলো নিয়ে আমরা একটা কম্বাইন্ড কন্টেক্সট দেখব, এবং সেটা আমরা উৎসর্গ করব হিথ লেজারের জন্য, তার পারফরমেন্সের জন্য, তার জোকার চরিত্রে অভিনয়ের জন্য। সে ডার্ক নাইটে পোস্টথমাস অস্কার পেয়েছিল, অর্থাৎ মারা যাওয়ার পর অস্কার পেয়েছিল। তার চরিত্রটা খুবই খুবই উইকেট একটা ক্যারেক্টার ছিল। Joker was a perverted character with no respect for ethics. He even perverted other good people into egregious.
Only a libertine can produce such a diabolical scheme. He had many accomplices who connived him and was loyal to him. The surprising thing is, he didn't want to abscond. He wanted to face Batman with all his might. ম্যাল এই ওয়ার্ড রুটটা খুব খারাপ, এটা দিয়ে ভালো ওয়ার্ডের সংখ্যা খুবই খুবই কম। বিশ্বাস হচ্ছে না? আসুন দেখি। ম্যালিশিয়াস অর্থাৎ হচ্ছে ঘৃণ্য, এটা আমরা হেট চ্যাপ্টারেও পড়েছিলাম এর আগে। ম্যালফ্যাক্টর অর্থাৎ অমঙ্গল সাধক, ইভিল ডুয়ার যে খারাপ কাজটাকে ফ্যাক্টরাইজ করে। ম্যালিফিসেন্স অর্থাৎ রংডুইং, বেআইনি কাজ। মেলাইন নিন্দা করা, অবশ্যই খারাপ কাজ। আর মেলাইন যখন অ্যাডজেক্টিভ অর্থাৎ হচ্ছে ক্ষতিকর, ইভিল ইন নেচার। যখন কোনো টিউমার বিনাইন থাকে অর্থাৎ হচ্ছে এটা কোনো ক্ষতি করছে না, আর যখন সেটা ম্যালিগনেন্ট হয়ে যায় তার মানে হচ্ছে এটাকে এখন অপারেশন করে ফেলে দিতে হবে। ম্যালেভোলেন্ট অর্থাৎ যে অন্যের ম্যাল চায় বা ক্ষতি চায়। ইনকুয়াস খুব মজার একটা শব্দ। ফিলাডেলফিয়া মুভির একদম শুরুর দিকেই যখন বিভিন্ন উকিলদের মধ্যে কথা হতে থাকে তখন একটা জায়গায় বলা হয় যে ইনকুয়াস, তখন পিছন থেকে একজন বলে ওঠে যে এটার মিনিং হচ্ছে হার্মলেস। সিনটা দেখে বেশ মজা পেয়েছিলাম। এনিওয়ে, আমাদের নেক্সট শব্দ হচ্ছে আল্ট্রুইজম, অর্থাৎ নিজের স্বার্থ বিবেচনা না করে অন্যদের স্বার্থে যে কাজ করে, আর যে এই কাজগুলো করে তাকে বলা হয় আল্ট্রুইস্টিক পিপল। সামাবনম এই ফ্রেজটার অর্থ হচ্ছে দ্য গ্রেটেস্ট গুড। সাম মানে হচ্ছে সব কিছু মিলিয়ে, এবং বনমের সাথে যে একটা গুডের সম্পর্ক আছে আপনারা ভালো করে জানেন। বিভিন্ন সময় আমরা শুনি বন ভয়াজ অথবা বজুখ, এগুলোর অর্থ হচ্ছে যাত্রা শুভ হোক অথবা গুড মর্নিং, গুড ডে, সামথিং লাইক দ্যাট। ম্যাকিয়াভেলিয়ান এবং মেকিনেশনস খুব কাছাকাছি দুটো শব্দ। মেকিনেশন শব্দের অর্থ হচ্ছে কোনো একটা ইভিল প্লট, আর যে এই ইভিল প্লটটাকে বাস্তবায়ন করে সেই হচ্ছে ম্যাকিয়াভেলিয়ান, অর্থাৎ এরকম কোনো শয়তান বা ষড়যন্ত্রকারী অথবা সামথিং লাইক দ্যাট। নেক্রোম্যান্সি শব্দের অর্থ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। হবিট সিনেমাটা যারা দেখেছেন ওখানে দেখেছেন যে নেক্রোম্যান্সার নামে একটা ক্যারেক্টার আছে, অর্থাৎ সেই হচ্ছে এরকম কালো জাদুকর। নেক্রোর সাথে নিগ্রো, নিগ্রোর সাথে কালো, এগুলোর সাথে সম্পর্কিত করে নেক্রোম্যান্সি হচ্ছে কালো জাদু, এভাবে মনে রাখা যেতে পারে। জিলাস নিয়ে আগেও কথা হয়েছিল যে লেথাল ওয়েপনের মধ্যে একজন বলছিল যে সে এত জিলাস কেন, তখন পার্টনার বলছিল যে সে কেন জেলাস হতে যাবে। আমি বললাম না, জেলাস না, জিলাস অর্থাৎ ফুল অফ জিল। তো সেখান থেকেই জিল হচ্ছে আসলে অতি উৎসাহ, জিলাস হচ্ছে অতি উৎসাহী, আর জিলাট হচ্ছে এই ধরনের ফ্যানাটিক পার্সন বা ধর্মান্ধ ব্যক্তি, কোনো একটা বিষয়ে যার এক্সেসিভ জিল।